আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি আইবিডব্লিউএফ। ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলার দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত আমাদের জেলা উপদেষ্টা, সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম কথা হলো, এই ক্লাসরুমের ভিতরে অনেকে বাইরে রয়েছে, বসতে কষ্ট হচ্ছে। পিছনে যারা আছেন তারা সবাই বসে যান। এখানে যারা আছেন বসার জায়গা নাই, খুব খারাপ কথা, খুব খারাপ কথা। সবাই বসে যান, মনোযোগী হন, কথাবার্তা বলবেন না, ঘুমাবেন না। সকালবেলা ওনারা গরম ভাত আর জানি কি কি খাওয়াইছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক রেখেছেন, খেয়েছেন। যাই হোক, আমি আমার কথাগুলো বলবো গল্পের মতো করে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে দেখবেন আপনি 3 রকমের আয়াত আছে। পুরো কোরআন শরীফের ভিতরে 3 রকমের আয়াত। এক রকমের আয়াত হলো গল্প, ইউনূস আলাইহিস সালামের গল্প, নূহ আলাইহিস সালামের গল্প, ইউসুফ আলাইহিস সালামের গল্প, ইয়াকুব আলাইহিস সালামের গল্প, আদম আলাইহিস সালামের গল্প, গল্প গল্প গল্প। আবার কি আছে? এই জাতির গল্প, আদ সামুদ জাতির গল্প, লূত জাতির গল্প, কওমে আইকে, এই নানান গল্প বুঝুন। হ্যাঁ, এই গল্পের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, সর্বশ্রেষ্ঠ জীব তার বান্দাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন গল্পের মাধ্যমে। তা আজকে আমি ঠিক তদ্রূপ আপনাদের সাথে কিছু গল্প বলব। এই গল্পের মাধ্যমে আপনাদেরকে ওখান থেকে যেমন আমরা সবাই মিলে শিক্ষা নিয়েছি, এই গল্পের মাধ্যমে আমরা কিছু জিনিস এখান থেকে আজকে শিখেছি। এখন আসেন, একটা কথা বলে আমি শুরু করতে চাই। সেটা হলো যে আজকে যে একত্রিত ভাবে আমরা এখানে বসেছি, গত বছর 5ই আগস্টের পূর্বে কিন্তু এইভাবে আমরা বসার সুযোগ আল্লাহ দেননি, পারিনি। মানে আল্লাহ দেন নাই, পারিনি। এখন আবার 5ই আগস্টের পরে রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা বসতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদের আত্মত্যাগকে শহীদের মর্যাদা দান করেন। যারা অসুস্থ এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে যাতে বরকতে পরিপূর্ণ করে দেন। এরপরে যে কথাটা, সেটা হলো যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখানে আসছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আজকের এই প্রোগ্রামে। এখন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে এটা সৃষ্টি হয়েছিল, কি কারণে এটা হয়েছিল, একটু ইতিহাস আমরা জেনে নেই। আর এই ইতিহাসগুলো মনে রাখবেন। আপনি দাদার নাম, এরপরে বাপের নাম, এরপরে আপনার ফ্যামিলির অবস্থা কি, এটা যেমন আপনাকে উদ্দীপ্ত করে, ঠিক তদ্রূপ আমাদের ফ্যামিলি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সহজ সরল পথের এই অভিভাবকদের স্মরণ করতে আমাদের আত্মাটা উৎফুল্ল হয়। ঠিক আমরা আজকে যে অবস্থানে এসে পৌঁছেছি, তার একটা ইতিহাস আছে।
ইতিহাসটা তৈরি হলো 1976 সালে। 1976 সালে জানুয়ারির শীতের সময়ে কোন এক সকালের নাস্তার টেবিলে 8-9 জন ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী নাস্তা করতে করতে চিন্তা করলেন যে আমাদের যে টাকা পয়সা ব্যাংকে থেকে নিতে হয়, ব্যাংকের সাথে কার্যক্রম যে আমরা করি সেটা হলো সুদের ব্যাংক। সুদের সাথে কাজ কারবার করলে আখেরাতে মৃত্যুর পরে কঠিন পরিণতির বিষয়ে আলোচনা করতে করতে কি করা যায় চিন্তা চেতনার উপর ভিত্তি করে তারা একটা সমিতি করলেন। সমিতির নাম দিলেন মুসলিম বিজনেসম্যান সোসাইটি সমিতি। ছোট্ট 8-9 জনে মিলে। এই 8-9 জন কারা ছিলেন? সারা বাংলাদেশের চামড়া সমিতির সভাপতি আব্দুল ওয়াহাব সাহেব ছিলেন, বাংলাদেশের লবণ সমিতির সভাপতি সালাউদ্দিন সাহেব ছিলেন, তৌহিদ পলিথিনের মালিক মুন্সি মুফিজউদ্দিন সাহেব ছিলেন, এবং পুরান টাউনের আলাউদ্দিন সুইট মিটের মালিক মাহবুবুর রহমান সাহেব সহ তারা এই সমিতিটা তৈরি করবে। উদ্দেশ্যটা কি ছিল? কিভাবে সুদ থেকে বাঁচা যায়। এইভাবে প্রচেষ্টা চলতে চলতে এক পর্যায়ে মগবাজারের কিছু মুরব্বী এসে যুক্ত হন এবং 1978 সালে একটা সম্মেলন হয় যে কিভাবে সুদ থেকে বাঁচা যায়। সেই সম্মেলনটা ঢাকা করতে পারেনি, হলো খুলনায় ইন্টারন্যাশনাল সম্মেলনে সারা ওয়ার্ল্ডের 2-3 জন অর্থনীতিবিদের ভিতরে ডক্টর উমর সাবরা আসলেন। ডক্টর উমর সাবরা ফর্মুলা দিলেন যে তোমরা যদি সুদ থেকে বাঁচতে চাও তাহলে হয় একটা লিজিং কোম্পানি করো, আর না হয় তোমরা একটা ব্যাংক প্রতিষ্ঠা করো। এই চিন্তা চেতনার উপর ভিত্তি করে 1983 সালে 30 মার্চ ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠা লাভ করল এবং ওই বছর আগস্ট মাস থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করল। আজকে বাংলাদেশে একটা ইসলামিক ব্যাংকিং সমাজ তৈরি হয়ে গেছে। একটু দেখেন কোন চিন্তার থেকে তৈরি হলো এটা? সুদ থেকে বাঁচার জন্য। এই যে সোসাইটিটা হলো মুসলিম বিজনেসম্যান সোসাইটি, এই মুসলিম বিজনেসম্যান সোসাইটি 1976 সাল থেকে শুরু করে 1980 সালে এটার একটা পূর্ণাঙ্গ কমিটি, আগে ছিল সমিতি, এখন হইল একটা কমিটি, পূর্ণাঙ্গ একটা বডি, সভাপতি, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, সহ সভাপতি, ট্রেজারার, এগুলো নিয়ে একটা কমিটি হলো 1980 সালে। এই 1980 সাল থেকে এই কমিটি 1989 সাল পর্যন্ত মুসলিম বিজনেসম্যান সোসাইটির নাম নিয়ে কার্যক্রম পরিচালনা করলো। 1989 সালে নামটা চেঞ্জ হলো, নামটা এই সমিতিটার নাম দেওয়া হলো কি ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান অ্যাসোসিয়েশন, IBA। তখন থেকে চেষ্টা করা হলো সারা দেশে যাতে করে ব্যবসায়ীদেরকে ইউনাইটেড করা যায়, সারা দেশ জুড়ে কার্যক্রম। আমি দেখলাম যে 2-1 জন ঘুমাইতেছেন, জিমাইতেছেন। যারা জিমাইতেছেন তারে কিছু বলা যাবে না, কারণ সে তো জিমাইতেছে। আশেপাশে ডাইনে এবং বায়ে যে আছেন তাকে কিন্তু আমরা ধরবো। টাকা মাত্র 10,000, খুলবে ব্যবসার দ্বার। টাকা মাত্র 10,000, খুলবে ব্যবসার দ্বার। লেখা নেই কেন? বসেন। এই বসে যান, তাড়াতাড়ি বসে যান। বসেন বসেন, আবার হাঁটেন কেন? বসেন। কিছুদিন ওই মাস্টারি করছি তো, একটা ছাত্র যদি দেখি যে অমনোযোগী, তখন অ্যাটেনশন তৈরি করতে হবে। ক্লাস না, এটা একটা ক্লাস। এখানে যদি আপনাদের গাউরে দাঁড়া করে তাহলে আপনি টিচার হইতেন, আমরা ছাত্র। এই জন্য ছাত্রের মতো করে বসেন। আজকে যে কথাগুলো আমি বলবো এই কথাগুলো মাথায় নিয়ে যেতে হবে। আর কথা আসতেছে গল্পের মাধ্যমে। এই কথাগুলো সামনে আপনার ব্যবসায়ী সেক্টরে আপনাকে কাজে লাগাতে হবে। আমি এখানে আসছি, এখানে উদ্দেশ্যটা হলো যে যাতে আপনাদের টাকা বেশি হয়, টাকা বাড়ে, কিভাবে বাড়বে সেই পলিসিগুলি আমি বলে দেব। এখন যদি আপনি
ঘুমায় থাকেন তাহলে কি বললাম আপনি তো অ্যাটেনশন হবে না। আচ্ছা, আমরা একটা বড় আশা নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আমরা লক্ষ্য করতেছি, সব কথা এখানে বলতে পারবো না। 1989 সাল থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান অ্যাসোসিয়েশন আইবি এর নাম নিয়ে 2006 সালে 19 জানুয়ারি পর্যন্ত এই নামে কার্যক্রম চলবে। আমরা 2006 সালের 19 জানুয়ারি ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটা রেজিস্ট্রেশন দিলাম। সেখান থেকে কোম্পানিগুলো, আমাদের কোম্পানিগুলো যেখানে থেকে রেজিস্ট্রেশন হয়, যেখানে থেকে ইসলামিক ব্যাংক রেজিস্ট্রি নিয়েছে, সেখান থেকে আমরা রেজিস্ট্রেশন নিই। এটার নাম দেওয়া হলো কি ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আচ্ছা, এটা লক্ষ্যটা কি করা হয়েছে, লক্ষ্যটা কি নির্ধারণ করা হয়েছে? দেখেন লক্ষ্যটা কি, কোন লক্ষ্যে কাজ করবে, মনোযোগ দিয়ে শুনে। সেটা হলো এই ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য হলো এটি একটি বেসরকারি, অরাজনৈতিক, এখানে রাজনীতির কোনো ছোঁয়া নেই, অলাভজনক আইবিডব্লিউএফ একত্রিত 5-7-10 জন অথবা আমরা ব্যবসা বাণিজ্য করব, এই ব্যবসা বাণিজ্য করার অর্গানাইজেশন এটা না। স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী স্ব ইচ্ছায় আমরা কাজ করবো। আপনারা আমরা সবাই মিলে স্ব ইচ্ছায় কাজ করবো। দাতব্য মানে ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার ভালো কাজ। এখন আসেন, আরো অনেক কথা আছে, এটা পরে পড়ে নিবে। উনি বলছেন যে এগুলো বই আকারে পাবেন, বই আকারে পাওয়ার আগে আপনারা ওই হোয়াটসঅ্যাপে প্রত্যেকে নিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা আমাদের রেজিস্টার্ড অর্গানাইজেশন। সম্মানিত ভাইয়েরা, 1976 সাল থেকে 2002 সাল পর্যন্ত এই সংগঠনের কার্যক্রম ছিল বছরে সীমিত কার্যক্রম। মনোযোগ দিয়ে এই জায়গায় শুনবেন। সীমিত হলো ওই সময় বছরে 1-2টা ইফতার পার্টি হতো রমজান মাসে কার্যক্রম। আর দ্বিবার্ষিক, এই সম্মেলনে দেখবেন দ্বিবার্ষিক 2 বছর পর পর এরকম সারা বাংলাদেশের যে কয়জন ব্যবসায়ী ছিল তাদেরকে নিয়ে একটা সম্মেলন। আর 1 বছর 2 বছর পর পর 1-2টা সেমিনার। এই ছিল কার্যক্রম। আমরা 2002 সালে ঢাকা শহরে, এখানে একটা ইতিহাস আমি বলে রাখতে চাই। এই ব্যাংকটা, ইসলামিক ব্যাংকটা প্রতিষ্ঠা করার পিছনে যারা পরিশ্রম করেছে তার ভিতরে রাব্বুল আলামিন আমার খেদমত নিয়েছেন। আমি সৌদি আরবে 25 বছর ছিলাম, 1978 সাল থেকে 2002 সাল পর্যন্ত। প্রথম চেয়ারম্যান আব্দুর রাজ্জাক লস্কর সাহেব যখন 79 সালে গেলেন, তখন ওনাকে সাথে নিয়ে আমরা আইডিবি, এরপরে ওই সুলাইমান আল রাজি, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান, এদের সাথে কন্ট্যাক্ট করলাম এবং আমরা স্পন্সর জোগাড় করলাম, ব্যাংক প্রতিষ্ঠা লাভ করল। ব্যাংক যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা লাভ করলো, যখন আমি সৌদি আরবে থাকা অবস্থায় ইসলাম ব্যাংকের ডাইরেক্টর হলাম 1997 সালে। ওড়ে এসে দেখি, হিসাবপত্র দেখি যে এখানে আমাদের ব্যবসায়ী 4-5 জন ব্যবসায়ী মোটামুটি আছে এবং খুব ছোট ছোট। তখন আমার নিজের ভিতরে একটা চিন্তা হলো যে উদ্দেশ্যে ব্যাংকটা হলো সেখানে আমাদের ব্যবসায়ীরা তো নাই, এখানে ঝাঁকে ঝাঁকে এই ব্যবসায়ীরা আসা উচিত ছিল। যাই হোক, 2002 সালে যখন সৌদি আরব থেকে একবারে চলে আসলাম, তখন ঢাকা শহরে আমরা ব্যবসায়ী তৈরি করার প্রোগ্রাম আমরা হাতে নিলাম। 2002 সাল থেকে 2005 সাল পর্যন্ত এই 4-5 বছরে ঢাকা শহরে শত শত ছাত্র ব্যবসায় যুক্ত হতে থাকলো। আমরা 2002 সাল থেকে 2005 সাল পর্যন্ত ব্যবসায়ী তৈরি করার প্রোগ্রাম আমরা ঢাকা শহরে নিলাম। নেওয়ার সাথে সাথে ঢাকা শহরে রাজশাহীর লোক আছে, রংপুরের লোক আছে, ফরিদপুরের লোক আছে, সব জেলার লোক ঢাকা শহরে যারা ব্যবসা নিজেরা শুরু করেছে, সাথে সাথে সারা বাংলাদেশে এই ব্যবসা করার একটা হিড়িক পড়ে গেল। আমরা 4-5 বছর পরিশ্রম করার পর ঢাকায় একটা সম্মেলন করলাম।
আওয়াজ হয় বেশি। বাইরে সম্মেলন করলাম কাদেরকে নিয়ে? যাদের ইতিমধ্যেই 5 লাখ টাকা থেকে 1 কোটি টাকা ক্যাপিটাল হয়েছে 4-5 বছর, এবং যাদের বয়স 31 থেকে 42 বছর, 31 থেকে 42 বছর, অন্তত 30-35 বছর, 30-35 বছর পরিশ্রম করতে পারবে এই জাতীয় জনশক্তি এবং ওই অল্প ক্যাপিটাল নিয়ে যারা আসবেন তাদেরকে সম্মেলন, সেখানে আমরা উৎসাহিত করলাম, স্বপ্ন দেখানোর জন্য কথাবার্তা বললাম। এক পর্যায়ে তাদেরকে এমন ভাবে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, তাতে করে বললাম যে সকালবেলা ফজরের নামাজ থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত যদি কাউকে দেখি দিনের বেলা কেউ শুয়েছেন, তাহলে আমি আপনাদের সভাপতি হিসেবে মতিঝিল থাকি অথবা মোহাম্মদপুর থাকি, লাঠি নিয়ে দৌড়াইতে থাকবো যতক্ষণ আমার লাঠি আপনার পিঠে না পড়বে। অর্থাৎ আপনাকে সকালে থেকে শুরু করে রাত পর্যন্ত আপনাকে এই ব্যবসায় পরিশ্রম করতে হবে। কেন? দুনিয়ায় যারা ছোট থেকে বড় বড় ব্যবসায়ী হয়েছে তারা এইভাবে পরিশ্রম করেছে। ওরা যদি সামান্য ক্যাপিটাল ছাড়া যদি ব্যবসা করতে পারে, তাহলে এখানে এই যে কুড়িগ্রামের লোকজন কেন ব্যবসা করতে পারবে না? এটা হলো আমাদের যুক্তি। এখন আসেন গল্পের মতো করে কিছু ইতিহাস জেনে নেই। তাহলে তারা কি করলেন? এই যে দেখেন, আকিস সাহেবের কথা শুনেন। আকিস সাহেব, কেউ বলেন 200 টাকা, কেউ বলেন যে 500 টাকা নিয়ে বাসার থেকে গেল, এরপরে চলে গেলেন উনি কোথায়? ক্যালকাটা। এরপরে আরো ইতিহাস। দীর্ঘদিন পরিশ্রম করার পরে যখন উনি দুনিয়ার থেকে চলে যান, তখন 31টা ইন্ডাস্ট্রি রেখে দুনিয়ার থেকে চলে যান। আচ্ছা, উনি যদি 31টা ইন্ডাস্ট্রি রেখে যেতে পারেন, তাহলে আপনি একটু চিন্তা করেন, আপনি কেন পারবেন না? আপনার মতোই তো 500 টাকা লেবেন ডিশ বা ডাইন বা বুঝি না, জামা কাপড় ইস্তারি নাই, হ্যাঁ, এরকমই তো উনি ছিলেন। এরপরে কোথায় যায় থাকলেন? রেল স্টেশনে থাকলেন, একটা হোটেলেও থাকতে পারলেন না। তিনি যদি এই পরিশ্রম করে 31টা ইন্ডাস্ট্রি রেখে দুনিয়ার থেকে চলে যেতে পারেন, তাহলে আপনারা পারবেন না কেন? দেখেন, ওই যে ফ্রেশ, কালকে রাতে পানি খেলাম, ফ্রেশ, হ্যাঁ, এদের প্রতিষ্ঠানটা আমরা ভিজিট করছি, আমিও গিয়েছিলাম সেই প্রতিষ্ঠান ভিজিট করতে। তার 50 বছর পূর্ণ হলো, 560 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। আমি আপনাদের বলছি গল্প, একটু গল্প না। আমাদের কথা হলো যে যদি এরা এত অল্প ক্যাপিটাল দিয়ে, ওই যে আমাদের স্লোগানটা এখানে নাই, প্রত্যেকটা জায়গায় আমাদের প্যাডে, আমাদের সব জায়গায়, আপনি সার্কুলার যত জায়গায় যাবে সব জায়গায় টাকা মাত্র 10,000 খুলবে ব্যবসাটা। টাকা 10,000 টাকা দিয়ে কিভাবে ব্যবসা করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যায়, এই আইডিয়াগুলো আমরা আপনাদেরকে জানাবো। আপনারা বুঝবেন, বুঝে পরিশ্রম করবেন। আবার একটা প্রবাদ আছে, আমরা ওদিক থেকে আপনাদেরকে একটু অন্য দৃষ্টিতে দেখি। সেটা হলো উত্তরবঙ্গের লোকজনরা অল্পে তুষ্ট, এই কিছু কোন রকম খাওয়া দাওয়া চললে হলো। কিন্তু এটাকে আজকাল চেঞ্জ হচ্ছে, এটাকে চেঞ্জ করে দিতে হবে, স্বপ্ন দেখাতে হবে। এখানে যারা আছেন তাদের টার্গেট নিতে হবে, আগামী 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর আমাকে 5,000 কোটি টাকার মালিক হতে হবে ইনশাআল্লাহ। এই এখানে বসে বসে চিন্তা করতে হবে যে আমার 5,000 কোটি টাকার মালিক হতে হবে। কেন হবেন? কি জন্য হবেন? আর এটা 5,000 কোটি টাকার মালিক কিভাবে হবেন, এগুলো আমি আস্তে আস্তে বলবো। দেখেন, ওয়ারেন বাফেট আমেরিকা, এটা আপনারা এই টেলিফোনটা প্রত্যেকের কাছেই আছে। ওয়ারেন বাফেট 11 বছর বয়সে 60টা শেয়ার কিনল। ওয়ারেন বাফেট 60টা শেয়ার কিনল, ব্যবসা শুরু করল। আজকে শেয়ারের 75% আমেরিকার শেয়ারের মালিক ওয়ারেন বাফেট। শুরু করছে সেই 11 বছর বয়সে। সুলাইমান আল রাজি সৌদি আরবে
সুলাইমান আল রাজি সৌদি আরবের নাম। সৌদি আরবে চাকরি করছেন কে কে এখানে? সুলাইমান আল রাজির কথা শুনেছেন। আমাদের ইসলামিক ব্যাংকের অনেক বড় স্পন্সর ছিলেন, 30% শেয়ারের মালিক ছিলেন। আমি তার সাথে অনেকবার দেখা সাক্ষাৎ করেছি। কি হলো আপনাদের? আপনি যান কেন? এই কাগজ ছুটি দেন না। কে যে এখান থেকে, আমার আত্মবিশ্বাস কে জানে, এখান থেকে কমপক্ষে থেকে 20 থেকে 25 জন এখন থেকে 30 বছর পরে 5 থেকে 7,000 10,000 কোটি টাকার মালিক ইনশাআল্লাহ। যাবেন না এখান থেকে? এখন যাবেন না? এই কথাগুলো শুনেন। ওরা যদি পারে তো আপনি পারবেন না কেন? আপনার কি হয়েছে? আমি যে লাঠিটা দৌড়াইতে চেয়েছিলাম, মারতে চেয়েছিলাম, মারছি? মারি নাই। কিন্তু এখানে বসে বসে আরো কি কথাবার্তা বলছিলাম, হাওয়া করে কান্নাকাটি শুরু। আমি মারি নাই, আমি মারি নাই, শুধু বলছি যে পিঠের ভিতরে পিঠি দেব, কান্না শুরু করে দিল। এরপরে ওখানে রকিব সাহেব ছিলেন এমডি, 27 বছর উনি ইসলামী বাংলাদেশ ব্যাংকের চাকরি করেছেন, ডেপুটি গভর্নর হিসেবে রিটায়ার করেছেন। পরবর্তী পর্যায়ে আমাদের ব্যাংকের উনি এমডি হয়েছিলেন। উনি ওনার 14 মিনিট কথাবার্তা বলেছেন, 7-8 মিনিট ঠিকভাবে কথা বলেছেন, বাকি সময় উনিও কাঁদছে যে কিভাবে ব্যবসায়ীদেরকে মারতে চায়, মারে না, তারপরে কাঁদতে থাকে। তখন বললেন যে আমি এই যে আমার টেলিফোন নাম্বার এত 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 নাম্বার নোট করেন, আমার এখানে এসে খালি খোঁজ নেবেন যে আমি আসি কিনা, কোন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, স্লিপের ভিতরে লিখে দেবেন উপর IBWF, প্রথম আপনার সাথে সাক্ষাৎ করব, আর আপনি কত টাকা চান, কিভাবে চান, আপনি খালি আমাকে বলবেন, আপনার আমি টাকা দিয়ে দেব। এই যে শুরু হইল, এই যে শুরু হইল, একটা উৎসাহ, একটা ধাক্কা। নারিকেল গাছে ওঠার সময় পিছন থেকে ঠেলতে হয়েছে কার কার? হাত উঁচা করেন। কেউ কেউ উঠায় না। নারিকেল গাছে উঠেন নাই? প্রথম চোটে গিয়ে উঠতে পারছেন? উঠা যায় না, পিছন থেকে একটু ঠেলা দিতে হচ্ছে কারো কারো। একটা ঠেলা যদি দেয়, ঠিক রকিব সাহেব ওই ধরনের একটা ঠেলা দেয়। আপনি সকালবেলা ভাত খাওয়া হয়েছেন কেন? ঘুমাইতেছে 2-3 জন, আমি দেখি, আমি দেখতেছি এই আশেপাশে দেন তো, চাকা দেন। শুনে আমি তো গল্প, কত গল্প রয়ে গেছে, আমি তো বক্তৃতা দেই না, একটু হাঁটতে 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 গল্প, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা গল্প। কিন্তু আজকে জানি না কতক্ষণ গল্প বলতে পারবো। গল্প বলবো, গল্প বলে বলে আপনাদেরকে আজকে চাঙ্গা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। কালকে সকালে থেকে ওই যে বলছিলাম না, 2005 সালে লাঠিটা পিটাবো যদি গাফিলতি করে। ঠিক আছে, বলবো। কেন কেন এই কথাটা বলবো। দেখেন, এরা ছোট ছোট ব্যবসায়ী ছিল। সুলাইমান আল রাজি কি করতে জানেন? এই কিছুদিন আগে, 2 বছর আগে মারা গেলেন। আমি তার সাথে অনেকবার দেখা করেছি। উনি দেখবেন সন্ধ্যাবেলা এই শহরতলি দেন, এই চা বেচে না, দেখছেন চা বেচে? উনি চা বেচতেন, গরম চা এইভাবে ডাকি, আর ওখানে বলা হয়তো আশাই আলহার, শাই হলো চা, হার হলো গরম, আশাই আলহার, আশাই হার, আর যার চার দরকার সে বলতো তাল, আসো। এই ছিল তার ব্যবসা। এরপরে এখানে কি বলবো, খালি ঘুমাইলে তো গল্প জমে না। সে যদি চা বেচে হাজার কোটি ডলারের মালিক হতে পারে, তাহলে আমি আপনার কেন পারবো না বলেন তো? ওই চা তো এখনো বেচে, আপনি কি সারা জীবন চা বেচতে হবে? না, ব্যবসা। ইসলাম ব্যাংকের ডাইরেক্টর থাকা অবস্থায় ফাউন্ডেশনের প্রায় সবগুলি কমিটিতে ছিলাম। একটা দায়িত্ব ছিল, আমার দায়িত্ব ছিল 3,000 থেকে 15,000 টাকা ওই অ্যাপ্লিকেশন গুলো আসলে স্যাংশন দিতে বলতাম। 15,000 টাকার উপরে যদি কাউকে দেওয়া দরকার পড়তো, আমি রেফার করতাম এটা ইসিতে, সেখানে হয়তো 50,000 1 লাখ টাকার পেনশন দেওয়া। একজনকে 3,000 টাকা, দেখেন 3,000 টাকা গল্প।
গল্প আর গপ্প। গপ্প সঠিক হইতে পারে, মিথ্যা হইতে পারে, গপ্প। আর গল্প হলো সঠিক। রাব্বুল আলামিন কোরআন শরীফে সব গল্প বলেছেন। আমি আপনাদের যে ঘটনাগুলো, এগুলো আমি গল্প বলবো, গপ্প না। 3000 টাকা স্যাংশন দিয়ে দিলাম, 3000 টাকা স্যাংশন দিয়ে দিলাম, 3000 টাকা নিয়ে চলে গেল। এরপরে 8-9 মাস পরে সে আসছে লুঙ্গি পরে, 4 ঘন্টা যাবত বাইরে বসে রয়েছে। মেসেঞ্জার বলে যে স্যার এক লোক লুঙ্গি পরা প্রায় 3.5-4 ঘন্টা বসে রয়েছে, কিছুই বলে না, শুধু আপনার সাথে নাকি দেখা করে শুধু সালাম করবে। তাই আমি বললাম যে ডাকো। তো ও ঘরে ঢুকে সালাম কালাম নাই, ঘরে আমি এরকম বসে আছি, এদিক দিয়ে ঢুইকে ওই দিক দিয়ে ঢুইকে, এখন আমার পা খুঁজতেছে, পা ধরবে, সালাম দিলেই হয়তো আসসালামু আলাইকুম, এইটাই তো শরীয়ত। একটু কি করো না, শুইতে গেলাম আমি, তারপরও আমার সে আমার পা ধরবেই, শেষ পর্যন্ত না। কি হয়েছে? মনে হইলো যেন কোনো এক সময় তাকে দেখেছে, মনে হইলো যেন একটু গরম লেগে গেছে, মনে হইলো যেন কোনো সময় এক সময় দেখেছি। বলে কি ব্যাপার, তুমি কি চাও? স্যার কাউরান বাজারে 8-9 মাস পরের ঘটনা। কাউরান বাজারে আমি একটা দোকান অ্যাডভান্স করেছি 12 লাখ টাকা দিয়ে। এখন আপনার উদ্বোধন করতে যেতে হবে, একটু চিন্তা করেন। 3000 টাকা নিয়ে গেল, 8-9 মাস পরে কাউরান বাজারে 12 লাখ টাকা দিয়ে একটা দোকান অ্যাডভান্স করছে। 12 লাখ টাকাতে করলে আরো 3-4-5-7 লাখ টাকা ক্যাশ আছে না দোকান পরিচালনা করে। তোরে জিজ্ঞেস করলাম যে তুমি কি করলা, তুমি কিভাবে কি করলাম? বলে স্যার আপনি আমারে 3000 টাকা দিছেন, 3000 টাকা নিয়ে বাসায় খাবার ওই দিন ছিল না, 400-500 টাকা চাল ডাল এগুলো কিনে, মাছ গোস্ত তরকারি কিনে আমার ওয়াইফকে দিলাম, আর 1000 টাকা এর কাছে জমা রাখলাম, আর 1500 টাকা নিয়ে কাউরান বাজারে গেলাম হাঁটতে হাঁটতে। কাউরান বাজারে গিয়ে 500 টাকা কুসর চিনেন, কুসর লুঙ্গির এই জায়গায় ওটা বললো যে কুসরে রাখলাম, কুসরে এখানে রাখলাম 500 টাকা, আর 1000 টাকা নিয়ে মার্কেটে ঘুরতে থাকি, কি করব কি করব কি করব করতে করতে এক ঝুড়ি লেবু কিনলাম। লেবু কিনে ওই যে জাল আছে না, জাল তো ওই জায়গায়, এই জাল এই 20টা ভাগ করলাম এবং এক একটা ভাগের 100 টাকা করে বেচলাম। আমার 4-5 ঘন্টা লাগছে এটা বিক্রি করতে। তাইলে 20টা 100 টাকা করে কত হইলো? 2000 টাকা। ক্যাপিটাল ছিল কত? 950। 50 টাকা তো ব্যবহার করে নাই, প্রথম দিন লাভ করল। আর একটু চিন্তা করেন, একটু আপনারা চিন্তা করেন, সে 5-6 ঘন্টা পরিশ্রম করে প্রথম দিন সে কি পরিমাণ লাভ করলো, উৎসাহ বেড়ে গেল। এরপরে আস্তে 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 এই অবস্থায়। শোনেন, এগুলো একটা দুইটা না, শত শত ঘটনা আমার জান, শত শত ঘটনা আমার জান। কারণ ওরা এসে আমাকে বলে তো, দেখেন 2004 সালে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান, আমি ওই সময় প্রথম দিক দেখলো ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করতাম আর উৎসাহিত করতাম, এইভাবে ডেকে ডেকে 5 জন 7 জন 10 জন 20 জন, আসো চলো ব্যবসা করি। কথা বললেন না, কথা বললেন না। দেখেন 2004 সালে টাকা নাই, একজন আসলো বলে ব্যবসা করবো। আমি বললাম টাকা নিয়ে আসেন, টাকা ছাড়া তো কিছু তো লাগবে। নিয়ে আসলো -20,000, মাইনাস বুঝেন তো, মানে লোন করে কোথাও থেকে লোন করে 20,000 টাকা আনছে। 2023 সালের ডিসেম্বরের দিকে বললাম যে কি হয়েছে একটু আসেন, বহুদিন পরে। বলে যে শহীদ ভাই আমার অধীনে এখন 170 জন বিএসসি ইঞ্জিনিয়ার চাকরি করে এবং 1700 এমপ্লয়ি আমার কাজ করতেছে। শুনেন, এই কথাগুলি বলতেছে অনেক কষ্ট পেয়ে, আর এই লোকগুলি অনেক কষ্ট করেছে, সেই গল্পগুলো আপনাদেরকে বলতেছে। এই গল্পের মাধ্যমে আত্মার অন্তরের অন্তঃস্থলে আপনি উৎসাহ উদ্দীপনাটা ধারণ করবেন। আবার আরেকটা গল্প বলি। এই 2008 সালে 60 জন একত্রিত হইল যে শহীদ ভাই অল্প টাকাতে আপনি ব্যবসার ফর্মুলা দেন। তো আমাদের তো টাকা বেশি নাই, আমাদের 20,000 টাকা আছে, আমরা 60 জনে 5,000 করে 20,000 টাকা জোগাড় করছি। তো বসলাম, পয়সা এসে ঠিক আছে 20,000 রাখো,
এরপরে সাইড জন্ডে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, রাব্বুল আলামিন বরকত দেওয়ার মালিক তুমি বরকত দাও। ওরা এই 20,000 টাকা নিয়ে সর্বপ্রথম মিরপুরে আমাদের এক লোকের বাসায় দোতলায় ভাড়া নিল, 3-4টা রুম 16,000 টাকা দিয়ে। এরপরে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া শুরু করলো। আমিও তাদেরকে কাজ দিয়েছি, আমার পার্সোনাল কাজগুলো তাদেরকে দিয়েছি যাতে করে প্রমোট হয়। হ্যাঁ, 2024 সালে, এটা তো 25 সাল, 2024 সালে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ হলো 250 কোটি টাকা। 2024 সালে তাদের ক্যাপিটাল তৈরি হলো 250 কোটি টাকা। দ্যাট ইজ 250 কোটি টাকা তারা লাভ করেছে এই প্রতিষ্ঠানে, একটা দুইটা না। এই যে মাথায় টুপি দেখেন, এই যে টুপিগুলো, এই যে টুপিগুলো পড়ছে, এগুলি না, ওই যে ওনার মাথার টুপি, এগুলি না, এগুলো তখন আসে নাই। এই টুপিগুলো সবে মাত্র মালয়েশিয়া, হ্যাঁ, এই যে এইটা না, ওই যে আপনারটা, ওই যে ওনারটা, এগুলো আগে চাইনিজরা এই করতো। এই যে ওনার টুপি, এই টুপিগুলো মালয়েশিয়া প্রথম আবিষ্কার করলো। আমাদের এক ছেলে, হ্যাঁ, রিয়াদে পড়াশোনা করতো, সে এসে ব্যবসা শুরু টুপি। সৌদি আরবে 2জন ছেলেকে বলছি যে যাও টুপি এনে বেচো। জানেন কয় হাজার কোটি টাকার মালিক তারা এখন। আমি বলতেছে, নাম বলতেছে, নাম বলে চিনে ফেলবেন, নানান রকমের সমস্যা হবে। আর এখানে যে আপনারা বসে আছেন সব, এখানে কিন্তু 2-4 জন স্পেশাল ব্রাঞ্চের লোকজন আছে, ঢুকে পড়ছেন তারা, যে আমরা কি কথাবার্তা বলি। তাদের জন্য এক দুইটা লাইন বলে নেই নাকি? এখানে নিশ্চয়ই সরকারি এজেন্সির ভাইরা আছেন, আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন এবং সুন্দর করে যা বলি এগুলো আপনি নোট করেন এবং সরকারের নিকট মেহরবানি করে পেশ করেন। আমরা বাংলাদেশটাকে একটা সুন্দর, সৎ, পরিবেশপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার জন্য চেষ্টা চালাচ্ছি। আপনিও আমাদের সাথে শরীক হন। আগামীকাল থেকে আপনিও এই চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করে দেন। আপনাদের একজন অনেক বড় কর্মকর্তা, আমি নাম বলবো না, তাকে আমি ব্যাংকে থেকে স্যাংশন দেওয়ার ব্যবস্থা করেছি এবং চাকরির পাশাপাশি, সে নাম বলবো না, সরকারি লোক তো, এবং ব্যবসা করে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করেছে। সম্মানিত ভাইরা, এখন আসেন, এই যে এই পর্যন্ত আপনারা পৌঁছেছেন, আমরা কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি, এই অর্থনীতি এত লোক হলেও ভলিউমের দিক থেকে আমাদের সৎভাবে ব্যবসা করব, এই জাতীয় লোকজনদের সংখ্যা হলো অর্থনৈতিক দিক থেকে কম, জনশক্তির দিক থেকে বেশি। তাদের মনে করেন যে একজনের 10,000 কোটি টাকা আছে। আচ্ছা, আমাদের সমস্ত জনশক্তি মিলে 2,000 কোটি টাকা হবে না। এই যে যত আছে সারা বাংলাদেশ, এই ছোট, এই জন্য তারা ব্যবসা শুরু করছে অনেক আগে তারা ব্যবসা শুরু করছে। এখন আসেন, এই যে এই পর্যন্ত যে আপনি আসছেন, এই পর্যন্ত যে আসছেন, আপনাদের অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে আসতে হয়েছে। আমরা একটা স্লোগান, যেটা টাকা মাত্র 10,000 খুলবে ব্যবসার দ্বার, এই প্রত্যেকটা জায়গায় থাকে, এখানে নাই। এটা হলো প্রথম যারা ব্যবসা শুরু করবে তাদের জন্য, আপনাদের জন্য না। কারণ আপনারা এখানে প্রত্যেকের এখন 2-4 লাখ টাকা হয়ে গেছে। আপনি তো আবার এখানে ব্যবসা 10,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন। 10,000 টাকা দিয়ে যারা শুরু করছে, শত শত ব্যবসায়ী, তারা আলহামদুলিল্লাহ এখন আগাচ্ছে। আর আমি কিছু গল্প বললাম, যারা খুব ছোট্ট ক্যাপিটাল দিয়ে জীবনে এবং তার 30-35 বছরের জীবনে আলহামদুলিল্লাহ তারা অনেক কিছু করেছে। যেটা বলতেছিলাম, এই যে ফ্রেশ কোম্পানি 560 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে এখন থেকে 50 বছর আগে। টাকা নাই, পয়সা নাই, হ্যাঁ, রাতের বেলা মার কাছে গিয়ে বললো যে ব্যবসা করবো, বললো যে টাকা তো নাই। মা তার বাপকে বললো যে ছেলে তো ব্যবসা করতে চায়, বললো যে টাকা তো নাই। একটা জমি বিক্রি করছে 560 টাকা। এই 560 টাকা কয়েকদিন পরে জোগাড় করে ছেলের হাতে তুলে দিল, ব্যবসা শুরু করলো। এখন তার ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা হয়েছে, ইন্ডাস্ট্রির সংখ্যা হয়েছে কত? 54টা। এখন তার 54টা ব্যবসা, 54টা ইন্ডাস্ট্রি তার এখানে 50 বছরে। গত 20-22 দিন আগে কয়েকবারই টেলিফোন করছে আমাকে, 20-22 দিন আগে তার সাথে কথা হয়েছে। তারা 2জন পার্টনার, একজন ইংল্যান্ডে আছে,
খুব শিগগিরই আসবে। একটু চিন্তা করেন, খালি 560 টাকা দিয়ে ব্যবসা শুরু করে এই পর্যন্ত। এই কথাগুলো বলছি আপনাদের জন্য না, আপনারা যারা নতুন আসবে আপনারা তাদেরকে এই কথাগুলো বলে উৎসাহিত করবেন। আপনাদের জন্য কথা আমি এখানে বলবো, তাদেরকে আপনি উৎসাহিত করবেন, তারা যাতে ব্যবসায় আগায় আসে। আচ্ছা, ব্যবসায়ী আর চাকরিজীবীর একটা অঙ্ক দেই আপনার। আচ্ছা, ম্যাট্রিকে এখানে লেটার মার্ক 80-র উপরে কে কে পাইছেন? লেটার মার্ক কে কে পাইছেন? 80-র উপরে মার্ক পাইছেন? ঠিক মতো তো? আচ্ছা, সবাই মিলে অঙ্কটা করেন, কইলে আমাকে জানাই, দেখি ঠিক মতো 80 মার্ক, 100-তে 80 মার্ক পাইছেন কিনা। আপনারা সবাই মিলে করবেন। দেখেন, একজন চাকরিজীবী সে মাসে বেতন পায় 1.5 লক্ষ টাকা। অঙ্কটা কিন্তু বুঝছেন ভালো করে, 1.5 লক্ষ টাকা মাসে বেতন, তার 1.5 লক্ষ। 30 বছর বয়সে যোগদান করলো, 30 বছর সে 1.5 লাখ বেতন আর বাড়বে না, 1.5 লাখ করে 30 বছর পাইতে থাকবে। আরেকজন চাকরি করতেছে, মাসে বেতন তার কত জানেন? 10 পয়সা। বেতন কত? 10 পয়সা। এখানে শর্ত হলো এই 10 পয়সা করে প্রতি মাসে বেতন পাবে সে, 30 বছর পাবে, প্রতি বছরই ডাবল হবে। দেখেন তো, এই লোক সারা জীবনে কত টাকা ইনকাম করলো, আর এই লোক কত টাকা রোজগার করলো। ওই লোক 1.5 লাখ থেকে প্রথম থেকেই পেল আরাম আরাম আরাম। বলেন 10 পয়সা থেকে 1 মাস চলে? অঙ্কটা করেন তো দেখি। এই ভদ্রলোকের যে 10 পয়সা দিয়ে শুরু করছে, লাস্ট মান্থে কত টাকা বেতন পাইল, কত কোটি টাকা বেতন পাইল। ব্যবসাটা হলো তদ্রুপ। চাকরিজীবী কি অবস্থা জানেন? চাকরিজীবীরা 9টার থেকে রেডি হয়, 10টায় অফিস। আমাদের ভাবিরা টিফিন ক্যারিয়ারে সুন্দর করে নাস্তা টাস্তা রেডি করে দেয়, অথবা দুপুরের খাবার দিয়ে দেয়। উনি সুন্দরভাবে 10টার সময় গিয়ে অফিস করলেন, বসে কাগজ কলমে কি লেখলেন আল্লাহ জানে, আর উনি জানেন। যেই 5:45 বাজলো, আবার উজু কইরা সাইন সিগনেচার করে দিয়ে বাসায় ফিরলেন। অনেক পরিশ্রম করে আসছেন। আর একজন ব্যবসায়ী সকালে থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত টেনশন, চিন্তা, এই এমপ্লয়ি বেতন কিভাবে দিবে, ভাড়া কিভাবে দিবে, কিভাবে মাল আনবে, কিভাবে মাল বিক্রি করবে, এরপর ইনকাম ট্যাক্স, এরপর ভ্যাট, মানে মহা জঞ্জাল পাড়ি দিতেছে একজন ব্যবসায়ী। কিন্তু লাইফটা থেকে ইনকাম কাটবে সে অঙ্ক কে করছেন? পয়সা দিচ্ছে। দেখবেন লাস্ট মান্থে যে 10 পয়সা সে দেখবেন কয়েক কোটি টাকা মাসে পাবে সে, এবং 150 কোটি টাকার মতো হবে সারা জীবনে। আর এর হবে 5,60,64 লাখ টাকার। চাকরিজীবী এবং ব্যবসায়ীর ভিতরে এইগুলো পার্থক্য। আচ্ছা, আমি আপনাদের একটু বলি, এই জায়গাগুলো পার হয়ে আসছে। ব্যবসা শুরু থেকে চড়াই উতরাই হয়, পড়ে যায়। একবার যেহেতু ব্যবসায় আসছেন, এখান থেকে আর ফিরবেন না। এই প্রত্যেকের জীবনেরই লস আছে। একটা ব্যবসা করতে গেছেন, লস গেছে। আমরা বলি যে যদি একবার ব্যবসায় চলে এসে থাকেন তাইলে আর ফিরবেন না। 50 লাখ টাকা লস গেছে, আপনি 30 লাখ টাকা দেওয়ার জোগাড় করে শুরু করবেন। 30 লাখ লস গেছে, 10 লাখ জোগাড় করবেন। 10 লাখও চলে গেছে, 5 লাখ দিয়ে শুরু করবেন। ব্যবসার থেকে ছুটবেন না। হ্যাঁ, দেখেন কেএফসি খাইছেন, কেএফসি চিনেন? কেএফসি কে কে চিনেন? ঢাকায় যাইন কোন কেএফসি 6 বছর বয়সে বাপ মারা যায়। 6 বছর বয়সে বাপ মারা যায়। কোন রকম পড়াশোনা করে মাকে সাথে নিয়ে এই চাকরি ওই চাকরি, মিলিটারিতে গেছে। ফায়ার বুঝেন তো? ওই বিদেশে ওয়েস্টার্ন কান্ট্রিতে ফায়ার আর হায়ার। ফায়ার মানে চাকরি চলে যাওয়া, হায়ার মানে যোগদান করা। হায়ার আর ফায়ার এই মডেল। এইটা করতে করতে এরপর মিলিটারিতে গেছে, ওখান থেকে ফায়ার। ইন্স্যুরেন্স কোম্পানিতে গেছে, কয়েকদিন পরে সে বিভিন্ন কোম্পানিতে গেছে, আবার ব্যবসা করছে। এই করতে 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 করতে
65টা বছর পার করে দিল, এলাকার লোকজনদের নিকট পরিচিত হইল ফেলুয়ার পার্টি। আবার নড়াচড়া করেন, তোমার আদান দিতে হবে। ইমাম সাহেব, ইমাম সাহেব কে কে আছেন? পরে গেলে হবে, এই খতিব পরে গেলে হবে। শুনেন, দেখেন আমার তো গল্পের 4 ভাগের 1 ভাগও হয়নি। আচ্ছা দেখেন, এই কি কইছিলাম জানি ভুলে গেছি। কেএফসি 65 বছর বয়সে কেউ তারে বিশ্বাস করে না, ফেলিওর পার্টি। এরপরে অনেক কষ্ট করে সামান্য কিছু ক্যাপিটাল জোগাড় করে 8-10টা মুরগি ফ্রাই করে ওই এক বাড়িতে গেছে, কই তোরটা কি নিব, ফেলিওর নেব না। 2 নম্বর বাড়িতে গেছে, সেও নেয় নাই। 3য় নম্বর বাড়িতে 2টা মুরগি দিছে। ওই দিন টোটাল 5টা মুরগি বিক্রি করছে। 2 বছর আগে পত্রিকায় দেখেছে সারা দুনিয়ায় তার আউটলেটের সংখ্যা হইল 12,500। 8-10 বছর আগে সে মারা গেছে। এখন খালি প্রতিষ্ঠান বাড়তেছে, কর্পোরেট সিস্টেম বাড়তেছে, হাজার হাজার কোটি টাকার, হাজার হাজার কোটি টাকা না ডলার তার ইনকাম হয়ে তো দুনিয়াতে চলে গেছে। এই জন্য ব্যবসায় যখন একবার এসে গেছেন আর ফিরবেন। এই একটা ক্যাসেট দেখাই, মনোযোগ দিয়ে দেখেন, আপনার একটা ক্যাসেট দেখেন, সূক্ষ্মভাবে সেই কাজটি করছে। এই ভিডিওটির মাধ্যমে তিনি বোঝাতে চাচ্ছেন যে সফলতা এটি খুবই কঠিন। আপনাকে প্রতি সিঁড়ি দেখতেছেন পরিবর্তে আপনাকে পড়ে যাচ্ছে আপনাকে আবার উপরে আসতে হবে। এমনও দেখানো হয়েছে যে সফলতার শেষ চূড়ান্ত পৌঁছে তারপরেও আপনাকে উপরে যেতে হবে, সুযোগ নিতে হবে, তারপরেও আপনাকে আবার উঠতে হবে, আবার দাঁড়াতে হবে সফলতার। আর এই পারফরমার একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছে। বুঝলেন কিছু? এটা আরো লম্বা, আমি সংক্ষেপ করে দেব। বুঝলেন? চেষ্টা পড়ে গেছে। দেখেন, ইসলামী ব্যাংকের একটা কনফারেন্সে তৎকালীন সময়ে এপিসিসি এর সভাপতি আব্দুল মুতালিব আহমদ সাহেব বললেন, খালি ব্যবসায়ীরা বলে যে আমার লস গেছে। ব্যবসায়ীদের কোনো লস যায় না, ব্যবসায়ীরা লস করে অভিজ্ঞতা অর্জন করে। বসেন, ব্যবসায়ীরা লস করে অভিজ্ঞতা অর্জন করেন। কিরকম? আমি 2টা উদাহরণ দেব আমি আমার লাইফ থেকে। সেটা হলো, আমি কিন্তু ব্যবসা শুরু করেছি 520 টাকা দিয়ে, মাইনাস যে টাকা দিছে তার সাথে শর্ত হলো প্রতি শনিবার দিন রাত্রে হিসাব হবে 50-50। যখন আমার ক্যাপিটাল 1000 টাকা হলো তখন উনি চলে গেলেন, বলে যে বাড়ি ঘর করবো, আমার 520 টাকা দিয়ে দেন। আমি 1000 টাকার 150 টাকা আমি বাসায় রেখে ইয়েতে গেলাম, মিরপুরে গেলাম। মিরপুর থেকে বাসে উঠছি, নামছে এসে নিউ মার্কেট। হ্যাঁ, শীতের দিন নামার পরে ডাইন পকেটে হাত দিয়ে দেখি যে খালি ঠেকে, প্যান্ট শার্ট পরা তো, খালি ঠেকে। বাম পকেটে হাত দিয়ে দেখি যে ওই পকেটেও কিছু নেই, টাকা ইতিমধ্যে আমার নিয়ে গেছে। কি হইল ঘটনাটা? এই শীতের দিন সাথে যখন ঘেমে গেলাম, এই কয়েক সেকেন্ডের ভিতর ঘেমে গেলাম। পরে কি করব, টাকা নাই, হেঁটে গেলাম। তারপরে থেকে এই যে অভিজ্ঞতাটা, ক্যাপিটাল আমি আর এক জায়গায় রাখি না, কোথাও চলার পথে এখনো আমার যা টাকা পয়সা তাকে 3-4 জায়গায় রাখি। কিছু টাকা আমি ব্যাগে রেখে এসেছি। এখন দেখেন কোন জায়গায় রাখছি। এই যে এখানে আছে, এই যে এখানে আছে, এই যে এখানে আছে। আমি 3 জায়গায় রাখি। বিদেশে গেলে আমার ওয়াইফের অর্ধেক দেই, আমি অর্ধেক রাখি। তো ওরে বলি যে কয় জায়গায় রাখছো? ওই যে আমার পকেটে থেকে টাকা নিয়ে গেছে। আমাদের ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান ওই সময় কমডর সাহেব, তার ওয়াইফ মারা গেল। তো আমি যদি জানাজায় শরীক হই, মনের একটা আকুতি যে ওই যে খাটটা আছে না, একটু হইলে হাত লাগায়, একটু আগায়, অনেক লোকে ধরে, তারপর আমি একটু ধরি। এই সিঁড়ির থেকে নামতেছি,
ভিড়ের ভিতরে নামতেছি, পায়জামা পাঞ্জাবি পরে গেছি। ওই সময় আমার পায়জামার পকেট ছিল, 2 পকেটে রাখছি। ওই এক পকেটে রাখার কারণে নিয়ে গেল। তারপরে থেকে অভিজ্ঞতা হলো আমি এক জায়গায় টাকা রাখি না। সফরেও আমার ওয়াইফকে বলি কয় জায়গায় রাখছি। যখন ওই খাট নিয়ে বাইতুল মোকাররমা থেকে নামতেছি, নাইমে নিচে নামছি, পকেটে এই পকেটে হাত দিয়ে দেখে যে এই পকেটটা খালি, তো সাথে সাথে এই পকেটে হাত দিয়ে দেখে যায় আছে। এরকম করতেছি, একটু দূরে দাঁড়াইয়া আমাদের নাসের ভাই, আবু নাসের ভাই তো চিনেন, ও কয় যে এই সহিত কি হয়েছে। আমি বললাম যে নাসের ভাই আমার এক পকেট খালি করে দিছে। কবি তোর এক পকেট খালি করছে, আমার 2 পকেট খালি করে দিছে। নাসের ভাই 2 পকেটে পাঞ্জাবিতে টাকা রাখছে, আমার এক পকেটেরটা নিছে, ওনার 2 পকেটেরটা নিয়ে গেছে খালি। কি পাইলেন? অভিজ্ঞতা। টাকা এক ক্যাপিটালে রাখবেন না, এক জায়গায় রাখবেন না। 3000 টাকা নিয়ে 1000 টাকা বোর কাছে রাখলো, সব টাকা নিয়ে এই ময়দানে যেতে পারতো, যায় না। সতর্ক, আপনার ক্যাপিটাল আপনার বুঝে শুনে যেতে হবে। গল্পটা বললাম, হাসলেন, আমার এতগুলো টাকা নষ্ট হইলো, একবার নিয়ে গেল, এরপরে বাইতুল মোকাররমা নিল, কিন্তু আপনি হাসলেন, কিন্তু এই হাসার ভিতর দিয়ে যে অভিজ্ঞতা, এটা আপনারা খেয়াল করবেন। আরেকটা গল্প বলে আমি মূল জায়গায় চলে যাব। সেটা হলো যখন আমার ক্যাপিটাল হলো 3500 টাকা, তখনই আমার এক বন্ধু খুব বিশ্বস্ত বলল যে জানেন বরিশালের কেউ আছেন? তাইলে আজকে বলতাম জ্বরে তরে। বরিশাল থেকে সুপারি পাওয়া যায়, কাঁচা সুপারি আইনে বিক্রি করলে পরে 5 গুণ লাভ। তখন আমি চিন্তা করলাম যে 3-3.5 টাকা দিয়ে যদি মাল টাল আনি তাহলে 15,000 টাকা লাভ হইল। তো উনারে পাঠাইলাম 3300 টাকা দিয়ে, 3250 টাকার উনি সুপারি কিনলেন। সদরঘাট থেকে 2টা ঠেলা গাড়িতে করে আমরা 2 জন আইনে খিলগাতে রাখলাম। খিলগাতে এরকম একটা রুম ভাড়া করে রাখলাম। একবার ও আমার দিকে তাকায়, একবার আমি ওর দিকে তাকাই। খুশি, এই কয়েকদিন পরে 15,000 টাকা হইতেছে আমার ওইটা। কতটা বুঝছেন? 8-9 দিন পরে কি অবস্থা হইলো জানেন? আস্তে আস্তে পচা শুরু করলো। হ্যাঁ, আশেপাশে সুপারির গন্ধ পাইছেন আপনারা? দেখছেন পচা সুপারি কিরকম গন্ধ? আশেপাশের লোক চলে আসলো যে এখানে কি জিনিস। আইসা দেখে যে আমরা 2 জনে মন বেজার করে এগুলো বাঁচতেছি। তখন গল্প শুনে বলো যে আরে ক্যাপিটালটা, এরপরে আর রাগ করে নেই। এইভাবে 16-17 দিন পরে সব শেষ হল। মাত্র 1.5 সুপারি পাইলাম। কি পাইলেন আপনি? কি পাইলেন? অভিজ্ঞতা ছাড়া ব্যবসায় টোটাল ক্যাপিটাল ইনভেস্ট করবেন না। অভিজ্ঞতা ছাড়া টোটাল ইনভেস্টমেন্ট করবেন না। আমি যদি ওই সময় আমার তো সব কত, ও আগে ছিল 200, ও 50 টাকা ফেরত দিল, 250 টাকা ছিল 3500, 3250 টাকা এক ট্রিপেই শেষ হয়ে গেল। এইভাবে আপনার এই কথাগুলো বলার অর্থ হইল ওই জায়গাটায় আপনি সতর্ক থাকবেন, এক জায়গায় ক্যাপিটাল ইনভেস্ট করবেন না, আবার অভিজ্ঞতা ছাড়া কোথাও হাত দিবেন না। হাত দিবেন 100 কোটি টাকা আছে, 1 থেকে 2, 3, 4, 5 কোটি টাকা দিয়ে নতুন করতে পারবেন না। কারণ এই 5-10 কোটি টাকা যদি চলে যায় তাহলে আপনি দাঁড়াইতে পারবেন। এখন আসেন মূল কথা। মূল কথা হলো এই যে আমরা মূল কথা হলো রাব্বুল আলামিন আমাদের নিকট কোরআন শরীফ নাযিল করেছেন। আমরা 1941 সালের আগে অর্থ সহ কোরআন শরীফ আমরা পড়তে পারতাম না। অর্থ সহ কোরআন শরীফ পড়তে হবে এটাও জানতাম। মিডল ইস্ট ইকনমিক মুসলিমিনের মাধ্যমে 1938 সালে তারা অর্থ সহ মানে ওই ভাষায় ব্যাখ্যা সহ পড়ার আইডিয়াটা পেলাম। আর আমরা 1941 সালে আইডিয়া পেলাম। ওই সময় থেকে আমাদের মুরব্বীরা, আমরা আপনারা সবাই মিলে, আলিম উলামারা 10 দিয়া বুঝাইছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান ওয়াদ্দাদা। এটা পড়ছেন না? এটার ব্যাখ্যাটা উনি আমাদেরকে বললেন। ওয়াদ্দাদা মানে গণনা করে, পয়সা বাড়ানোর জন্য, টাকা পয়সা বাড়ানোর জন্য গণনা করে, সকালে গণে, দুপুরে গণে, রাতে গণে কয় টাকা হলো, দান সৎকার করে না, দান সৎকার করে না।
বিসমিল্লাহির রহমানির রহিম। আরেক জায়গায় আমাদেরকে 10 দিয়ে বোঝানো হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আত্তাদা। এইটাই। আরেকটা হলো বিসমিল্লাহ আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। টাকা চাই, পয়সা চাই, টাকা চাই, পয়সা চাই, সম্পদ চাই, চাইতে চাইতে এত চাই, কবরের মাটি বুকে স্পর্শ করার আগ পর্যন্ত শুধু চাই চাই চাই। যারা এই গণে এবং চায় তারা আখিরাতে কি হইল? তাহলে আমরা 2002 সালে বললাম যে এই আয়াতগুলো আমাদের জন্য না, এই আয়াতগুলো হলো যারা দান সদকা করে না তাদের জন্য। খেয়াল করে এই আয়াতগুলি বলে বলে 10 দিতে দিতে আমরাও 10 দিছি, দিতে দিতে পয়সা রোজগারের ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। টাকা পয়সার মালিক হওয়া দরকার নাই, কোনো রকম আলু ডাল রুটি খেয়ে কবরে সৎভাবে যাওয়াটাকে প্রাধান্য দেওয়া হতো। কিন্তু এই আয়াতগুলোর এইটা কি মূল মন্ত্র হলো যারা দান সদকা করে না, খালি টাকা গণে, যারা সম্পদ চাই করে দান সদকা করে না, এই আয়াতগুলো নাজিল হয়েছে তাদের জন্য। এই কথাটা আমাদেরকে তাফসীর করে বলতেন না ওনারা, আমাদেরকে বলতেন যে এই যে পয়সা রোজগার যে করবা, কবরে গেলে পরে এটা কি জবাব দিবে? ওই জবাবদিহিতার ভয় থেকে আমাদের আত্মা মনগুলো সাহস হারিয়ে ফেললো ব্যবসা বাণিজ্য করা। আমরা 2002 সাল খুঁজে পেলাম, আমরা কোরআন শরীফের 2টা আয়াত, সূরা জুমা 9 নম্বর। এই যে আজকে এখন আজান বলে পরে আমাদের আসলে কাজ কারবার সব বন্ধ করে দিতে হবে, বরকত পেতে হবে। সূরা জুমা 9 নম্বর 10 নম্বর আয়াত। কালকে রাত্রে মুরব্বীদের সাথে কথা বলতে গিয়ে এই 2টা আয়াতের কথা বললাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়াতুস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ জারুল বাই। এই 2টা ইবাদত, এই 2টা ইবাদতের মার্কিং যদি করেন তাহলে 50-50 এক কম না। 2টাই রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ, পরামর্শ না, উৎসাহিত না, নির্দেশ। পরে 10 নম্বর আয়াতে বলা হয়েছে যদি নামাজ শেষ হয়ে যাও তাহলে বেরিয়ে পড়ো, কুড়িগ্রামের যত সম্পদ আছে কুড়িগ্রামবাসী এগুলো আহরণ করো সৎভাবে, শর্ত হলো সৎভাবে। পয়সা রোজগার করো, তোমরা পয়সা রোজগারের জন্য দুনিয়ায় ঝাঁপিয়ে পড়ো। কোথায় পয়সা আছে, কোথায় টাকা আছে? সৎভাবে ব্যবসা করব, আমার ব্যবসা আমিই করব, এটা হলো পার্সোনাল স্লোগান। টাকা মাত্র 10,000 খুলবে ব্যবসাতে, এটা আমাদের আইবিডব্লিউ এর মূল স্লোগান। কাজেই আমরা আমাদের ভাইদেরকে আমরা উৎসাহিত করতে চাই যাতে করে তারা অর্থনৈতিক স্বাবলম্বীর দিকে যেতে পারে। একটু আসেন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায় এই আশারে মুবাশশারার ভিতর 2 জন বড় বড় ব্যবসায়ী, একজন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ আশারে মুবাশশারার খেতাব পেয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ। জানেন এরা কত বড় বড় ব্যবসায়ী? একটু শুনেন। এই 3-4 বছর আগে মুসলিম বিশ্বের অর্থনীতিবিদরা আব্দুর রহমান ইবনে আউফের সম্পদের গণনা করে বলছেন যে ওই সময়ের সম্পদ যদি এখন থাকতো তাহলে $493 বিলিয়ন সম্পদ ছিল আব্দুর রহমান ইবনে আউফ। কে আব্দুর রহমান ইবনে আউফ? বদর যুদ্ধের একজন বিরাট বড় যোদ্ধা, বদর যুদ্ধে বিরাট বড় যোদ্ধা। মাহাজ বললে যাও জেল কোনটা? চাচা কার কাছে এসে জিজ্ঞেস করলো? আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাই বলে চাচা আবু জেহেল কোনটা যেটা আমার নবীকে কষ্ট দিছে? এই আব্দুর রহমান ইবনে আউফের কাছে বলে যে ওই যে ওইটা, 2টা পাখির মতো ঝাঁপায় পড়লো, শেষ। আচ্ছা, আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় আসলেন, একটু দেখেন কি অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওরা তো সব টাকা পয়সা কিছুই নিয়ে আসে নাই, তখন ভাই তৈরি করে দিলেন, ভাই আখা, ভাতৃত্ব আখা তৈরি করলেন, ভাতৃত্ব বন্ধন। তো একজন সাহাবী আনসারীর পাটে পড়ল আব্দুর রহমান ইবনে আউফ। উনি বললেন যে আমার 2টা বউ আছে, তোমারে তো আমার ভাই বানাই দিয়েছে, ভাই বানাই দেওয়ার অর্থ আমার যা আছে অর্ধেক তোমার। আমার 2টা বউ আছে, দোনোটারে সামনে আনি, যেটা তোমার পছন্দ ওইটার আমি তালাক দেব, তুমি এক্ষণে বিয়ে করবা। আর বলে যে আমার যা সম্পদ আছে সব 2 ভাগ, 1 ভাগ তোমার, 1 ভাগ আমার। আব্দুর রহমান ইবনে আউফ কি বললেন যে ভাই তোমাকে অনেক ধন্যবাদ,
আল্লাহ তোমার বরকত নাজিল করুন, আমাকে রাস্তাটা বলে দাও, মদিনার বাজারের রাস্তাটা আমাকে বলে দাও, মদিনার বাজারের রাস্তাটা, বাজার কোন দিকে আমাকে বলে দাও। বাজারে গেলেন, চাকরি করলেন, পয়সা রোজগার করলেন, ব্যবসা করলেন। এরপর তো ইতিহাস পড়েন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাসটা পড়েন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনী অনেকে পড়েছেন, ওইটাও পড়ে দেখেন। তাইলে ওই সময় যদি এই দুইজন এই আশায় মুবাশশারা হতে পারেন ব্যবসায়ী, তাহলে আমরা কেন হইতে পারবো না? কেন কবরের এত ভয়? আমি দান সদকা যদি না করি তাইলে আমার হলো কবরের ভয়। যদি আমি দান সদকা করি তাইলে তো আমাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে যে তুমি সৎ ব্যবসায়ীরা আমার পাশে থাকবি। আরে ভয় পান কেন আপনি ব্যবসা করতে? ভয় পান কেন? এই ভয়টা আমাদের ছিল, এখন ভয়টা কেটে গেছে। হাজার হাজার ব্যবসায়ী আল্লাহর রহমতে আসতেছে। এই জায়গাটায় আমরা আপনাদেরকে বলবো, আপনারা বলে দিবেন, মুরব্বীরা এখানে আসেন, মেহেরবানি করে সূরা বাকারায় কতগুলো আয়াত আছে এবং এই সূরা জুমারিটায় অন্তত 6 মাস আমার নিচে থেকে উপর পর্যন্ত সূরা জুমার 2টা আয়াত সহ আরো সামনে আরো কয়েকটা আয়াত আছে এই বরকতের উপর। এইগুলো যদি আমাদেরকে একটু বলে, আমাদেরকে যদি একটু উৎসাহিত করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সময় 26 জন ছিল মাল্টিমিলিয়নিয়ার, 26 জন ছিল। ওদের যদি পয়সা থাকতে পারে সাহাবীদের, আমাদের পয়সা সমস্যা কি? আমি কি আপনাদের বুঝাইতে পারলাম? আপনারা কি বুঝতে পেরেছেন যে কালকে থেকে কি করতে হবে আপনাদের? এখন আসেন, পয়সা বাড়বে কিভাবে বলে দেব? আর দুইটা একটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জনশক্তি বেশি, গরিব, আমি খাওয়ারই পাই না। বলে যে যাও হযরত উসমানের কাছে যাও। উসমানের কাছে গেল। এই গল্পটা জানেন সবাই, যারা এখানে মুহাদ্দিস আছেন বা টিচার আছেন তারা সবাই জানেন, আপনারাও জানেন। তারপরে আমি তুলে ধরতেছি এই জন্য সময়ও কম, 2 ঘন্টা হইলে গল্প বলে পূর্ণাঙ্গ করা যায়, আরো বহু গল্প রয়ে গেলে গল্প এবং উৎসাহিত। এখন আসেন স্বপ্ন, এখন আসেন সেই সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু কাছে যাইয়া দেখে, জোহর নামাজের পরে গেছে, যাইয়া দেখে যে বিরাট বড় গোডাউনের গম, সেখান থেকে 10-15-20টা গম পড়ে গেছে, ওগুলো টুকাইতেছে। ওই সাহাবী জানালাতে দেখে যে এমন লোকটার কাছে পাঠাইছে, এমন কৃপণ যে কয়েকটা গম পড়ে গেছে, ওগুলো আবার ফুটাই টুকাই উঠাইতেছে। ও চলে গেল, বলে যে আমার কিছু দিবেন, ওগুলো কৃপণ। যাইয়া আসরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে পাঠাইছেন? যাইয়া দেখি যে গম টোকায়, ও তো আমার কিছু দিবেন। বলে যে আমার কথা বলো নাই। না না, ওইটা দেখি আমার আর রুচি হয়নি, যাবো। এইবার রাতের বেলা গেছে। রাতের বেলা যাওয়ার পরে ঈশান নামাজ পড়ে দেখে যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ম্যানেজারের সাথে হিসাব মিলাইতেছে। আর ওই যে সলতের লাইট ছিল না, তো এক সলতের তেল শেষ হয়ে গেছে, প্রায় আর একটা ডালতেছে। এই যে দেখে বলে যে দিনের বেলা গম ঢুকাইলো, রাতের বেলা সলতের পিছে সিফটি মারতেছে। ও তো এমন কৃপণ দিবে না, চলে গেছে। যাই বলে রাসূলুল্লাহ, দিনের বেলা গম ঢুকাইতো, রাতের বেলা একটা পাত্রের পিছনে সিবি মারলো, আর একটা ভিতরে ঢুকাইলো, কি পণ দিবে না? আমার কথা বলেন, কি বলবো? এটা দিকে চলে আসে, যাও। এইবার সাহস করে গেছে যে কিচ্ছু দেখবো না, শুনবো না, বলবো যে রাসূলুল্লাহ পাঠাইছেন। জোহরের নামাজের পরে গেছে, রাসূলুল্লাহ পাঠাইছেন, একটু সাহায্য দাও। কে পাঠাইছেন? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল পাঠাইছেন। হ্যাঁ, দাঁড়াও। ঠিক ওই সময়ে 2টা এখানে মতো আছে, একটা এক জায়গায় আছে 90টা উটের উপর ভর্তি করে খাদ্যশস্য আসছে ওই সময়। আর এক জায়গায় পাওয়া যায় 123টা উটের পিঠে করে খাদ্যশস্য এসে বসলো, আমদানি করে আনছে। তখন হযরত উসমান বলে যাইছে, রাসূলুল্লাহ পাঠাইছেন, সামনে যে বড় উটটা আছে ওই উটটা ধরে তুমি নিয়ে যাও। সাহাবী বললেন, উসমান, তোমার কি জ্ঞান আছে? এই বড় উটটা যেদিকে যাবে, যত উট আছে সব সেদিকে যাবে। এটা হলো উটের ধর্ম। আপনি ইউটিউবে যাই দেখবেন যে উট চলতেছে, কেউ আমাদের তো লেফট রাইট করার সময়, লেফট রাইট করার সময় আগে পরে ছোট বড়, ওদের অটোমেটিকই আল্লাহ রাব্বুল আলামিন কমন সেন্স দিয়ে দিয়েছে, আগে বড়টা যাইব, সবার শেষে ছোটটা যাইব। কিভাবে যে আল্লাহ জানে যে ওই বুদ্ধি কোত্থেকে আসে। বড় উট যেদিকে যাবে তাদেরকে পিছনের উটে পয়েন্টও রাখতে পারবেন না। হযরত উসমান বললেন যে আমি বুঝে শুনেই বলেছি। পুরা উটের চালান নিয়ে চলে গেল।
শোনেন, টাকা পয়সা বৃদ্ধি পাবে দান সৎকারে, টাকা পয়সা বৃদ্ধি পাবে দান সৎকারে। আর একটা গল্প বলে শেষ করবো, এরপরে আপনাদের জন্য বলবো কথা। একবার হযরত উমরের সময়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সময় বিরাট বড় দুর্ভিক্ষ, বিরাট বড় দুর্গত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিরাট বড় চালান আনছেন, ইম্পোর্ট করে খাদ্যশস্য, কয়েকটা গোডাউন ভর্তি হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ এবং আর 60 জন গেছেন যে পাইকারি দরে কিনে নেই, এরপর আমরা খুচরা দরে বেচবো। রাতের বেলা বসছেন, এসে নামাজের পর বলছে, আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে আমরা 5 জন আসছি, তুমি খাদ্যশস্য যে দাম দিয়ে কিনে নিয়ে আসছো, আমরা পাইকারি কিনে নিতে চাই। বলে যে বলো দাম কত দিবেন? আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে যা কিনে আনছো তার থেকে ডাবল দাম দেবো। 1 টাকাতে কিনে আনছো 2 টাকা, 1 কোটি টাকা দিয়ে আনছো 2 কোটি টাকা দেবো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে যে তোমরা যে দাম বলতেছো আমার এক কাস্টমার এর থেকে বেশি দিতে চায়। ঠিক আছে, 3 গুণ, 1 কোটি টাকা দিয়ে আনছো 3 কোটি টাকা দেবো। আমার কাস্টমার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার কাস্টমার যে কিনে নিতে চায় সে এর থেকে বেশি দিতে চায়। আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে 4 গুণ দেবো, 1 কোটি টাকা দিয়ে নিয়ে এসে থাকলে 4 কোটি টাকা দেবো। তখনও হযরত উসমান রাদিয়াল্লাহু বললেন যে না, আমার যে কাস্টমার সে এর থেকে বেশি দিতে চায়। আব্দুর রহমান ইবনে আউফ অবশ্যই একজনের দিকে তাকাইয়া বলে যে মদিনায় যে কয়জন বড় বড় ব্যবসায়ী আছে তার ভিতর আমরা হইলাম সবচেয়ে বড় 4 জন 5 জন ব্যবসায়ী। এমন কি ব্যবসায়ী আছে যে এর থেকে বেশি দিয়ে নিতে চায়? তখন বলে যে চ্যালেঞ্জ দিলা, দেখবা? হ্যাঁ দেখতে চাই, কে কিনতে চায়? তাহলে দেখো। ম্যানেজারকে ডাকলেন, ম্যানেজার দুর্ভিক্ষ চলছে, সমস্ত খাদ্যশস্য বাইতুল মালে জমা করে দাও। আচ্ছা বলেন, এদের আব্দুর রহমান ইবনে আউফের পড়েন দেখেন, একবার 900 দান, বহু বহু ঘটনা আব্দুর রহমান ইবনে আউফ। আমি ওইদিকে যাব না, সময় থাকলে আর মাত্র 5 মিনিট আছে, শেষ করি। আর 5 মিনিট 12টায় শেষ করতে বলছে। বারোটা বেজে গেছে। এখন আসেন, এই গল্পগুলি বললাম, দান সৎকার, দান সৎকার, দান সৎকার, দান সৎকার। 50 লাখ টাকা লস গেছে। চট করে এই যে এখানে আমার উপদেষ্টারা বসে আছেন, দেখা সাক্ষাৎ করে 10,000 টাকা দিয়ে আসেন। লস গেছে কত? 50 লাখ। খাতায় লিখে রাখেন 50 লাখ 10,000। 50,000 টাকা লস গেছে, 2,000 টাকা রেখে দেন দান সৎকার করার জন্য। খাতায় লিখে রাখেন 50,000 আর 2,000 52,000। এটা আমার পার্সোনাল আত্মবিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের সাথে এইভাবে বলবেন যে লাভ হইলে পর আমার বান্দারা দান সৎকার করে। আবার লস গেলেও গরিব অসহায় মানুষদেরকে ভুলে না, ফেরেশতাদের বলবেন যে বরকত বাড়িয়ে দাও। তাই হয়। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো, সেটা হলো আপনার সম্পদ পারবে। কোরআন শরীফে বহু জায়গায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়বেন, পড়ে দেখবেন যে দান সদকা ছাড়া আপনি জান্নাতের পাশ দিয়েও যেতে পারবেন। এই জন্য দান সদকা আমরা এখানে যারা আছি প্রতি মাসে মাসেই দান সদকা করি। এখন যখন আমার উপদেষ্টা ভাই যখন আহ্বান করেন তখনও আমরা দিই, আমরা দিতেই থাকবো, আমরা দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত আমরা দিতেই থাকবো। এই জন্য আমি আপনাদেরকে বলবো, দিনের বেলা ব্যবসা করবেন, মনোযোগ দেন। আমি যে মারতে চেয়েছি কেন, আপনাদের হয় কি একটু টাকা পয়সা হলো, সাথে সাথে রাজশাহীর বড় বড় আমগুলো কিনে কিনে খাই ফেলেন। আবার কি করেন, টাকা পয়সা হলো, কোথায় পদ্মার ইলিশ আছে নিয়ে এইটা 2টা 5টা খেয়ে হয়, পয়সা নষ্ট করে ফেলেন। বিল গেটস কি বলছে তা জানেন? বিল গেটস বলছে যে একটা মানুষ সব সময় সারা জীবন গরিব থাকে, আর একজন মধ্যবিত্তই থাকে, আর একজন ধনী লোক ধনীই থাকে। বলে যে কি ব্যাপার? বলে যে গরিব সেই যে রোজগার করলো 5 লাখ 3 লাখ 1 লাখ অথবা 50,000 রোজগার করলো, খায় জমায় নয়, এই সারা জীবন সব সময় সে গরিব থাকবে। আর মধ্যবিত্ত হলো খায় জমায় জমায়, এই বালিশের নিচে রাখে, ওই এখানে রাখে, ব্যাংকে রাখে। আর ধনী সে কি করে জানেন? সে রোজগার করে, খায় এবং ইনভেস্ট করে। রোজগার করে, খায় এবং ইনভেস্ট করে। ইনভেস্ট করলে সম্পদ বাড়ে,
ইনভেস্টেশন প্রদানে, আলোচনায় জ্ঞান বাড়ে, চর্চায় জ্ঞান বাড়ে। আমরা আলোচনা করতেছি, জ্ঞান বাড়ে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের একটা কথা পরামর্শ দেব সবসময়, সব জায়গায় দিই, সেটা হলো সারাদিন ব্যবসা করবে। ব্যবসা করার জন্য কমিটমেন্ট রক্ষা করবে, ব্যবসা করার জন্য কমিটমেন্ট রক্ষা করবে। আর সন্ধ্যাবেলা উপদেষ্টাদের সাথে দেখা করবে, দেখা করে আপনার যতটুকু সাধ্য দান সৎকার করে আসবেন চুপচাপ। আমরা যে কাজগুলি করতেছি সেটা হলো, এই দেশটা এক সময় কি হবে জানেন? এই দেশটা সব ব্যবসায়ীর একটা কম্পিটিশন শুরু হয়েছে। এই আপনারা যখন এখান থেকে 20-25 বছর পরে এক একজন 10,000, 20,000, 50,000 কোটি টাকার মালিক হবেন ইনশাআল্লাহ, তখন দেখবেন যে আপনাদের এই চরিত্রিক বৈশিষ্ট্যগুলো সমাজে এখন থেকে শুরু হয়ে যাবে। এখন থেকেই শুরু হয়ে যাবে। আপনারা সব জায়গায় এই যে গানটা আজকে শোনানো হইলো, ক্যাসেটটা নিয়ে নিবেন আপনারা, এটা নিয়ে যে যেখানে পারে বাজায় বাজায় শুনবেন, আপনার ইমানটা মজবুত হবে। ঠিক আছে? এখন আসেন, ওই যে কথাটা উনি বলছেন, এই কথাটা বলে আমি আমার কথা শেষ করব। অনেকগুলো কথা রেখে দিলাম, আবার যদি কোনো সময় সুযোগ হয় ওই কথাগুলি গল্পের মতো করে বলবো। দেখেন, আমাদের 3 রকমের ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের 3 রকমের মেম্বার। একটা হলো প্রাথমিক সদস্য, আর একজন সাধারণ সদস্য, আর আজীবন সদস্য। প্রাথমিক সদস্য বছরে 500 টাকা করে দিতে হয়, আর জীবনে একবার 200 টাকা দেয়া। এই দুটো গ্রুপের, এই 3টা গ্রুপের মেম্বারশিপ 200 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। আর প্রাথমিক সদস্য বছরে 500 টাকা, আর সাধারণ সদস্য বছরে 1000 টাকা। আর লাইফ মেম্বার হলো জীবনে একবার 20,000 টাকা। জীবনে একবার 20,000 টাকা দিয়ে দিলে আর দিতে হবে না, আপনি সদস্য হয়ে গেলেন। আমরা আপনাদের জন্য কি করব? আমরা আপনাদেরকে করব আপনাদের অর্থনৈতিক উন্নতি কিভাবে হয় এইটার মাধ্যমে আপনাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়া হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বার, যাতে করে কোনো ইনফরমেশন যদি আমরা পাই সাথে সাথে আপনাকে দিয়ে দিতে পারি। এটা আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব লাইফ মেম্বারদের জন্য। আমরা এই বছর 5,000 লাইফ মেম্বার করার পরিকল্পনা করেছি। কি করব? এই যে একটু শুনেছেন যে গতকাল পর্যন্ত আমাদের চীনে যাওয়ার জন্য অক্টোবরের 15 থেকে 4 নভেম্বর 3টা গ্রুপে আমরা ব্যবসায়ীদেরকে পাঠাবো চীনে। চীনের বলবো তো বলতে পারলাম না, পলিসি, চীন পলিসি নিয়েছিল। পলিসি, আমরা যে পলিসি নিয়েছি, চীন পলিসি না মাও সেতুংয়ের পরে চীন পলিসি নিয়েছিল। কি নিয়েছিল? যে 15 বছর পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত লেখাপড়া বন্ধ, ঢুকে যাও, কিছু না কিছু তৈরি করো, কিছু না কিছু তৈরি করো। 2022 সালে তারা 34 ট্রিলিয়নের ব্যবসা করেছে। বাংলাদেশ করেছে 1.6 ট্রিলিয়ন, আমেরিকা করেছে 39 ট্রিলিয়ন। 2050 সালে চীন চলে যাবে 59.6 ট্রিলিয়ন, আর আমেরিকায় যাবে 54 ট্রিলিয়ন, আমাদের হবে 6.7 ট্রিলিয়ন। একটু দেখেন 2050 সালে চীন কোথায় চলে যাবে। সারা দুনিয়া সে শাসন করবে অর্থনৈতিক। আমরা পলিসি নিয়েছি, কি পলিসি? ব্যবসায়ী তৈরি করা, ব্যবসায়ীদের উৎসাহিত করার জন্য। 15, 20, 25, 30 বছর পরে এই দেশ বাংলাদেশ একটা সুন্দর একটা ব্যবসায়ী সমাজ পাবে ইনশাআল্লাহ। এখন আসেন মেম্বারশিপ। আমি এই চীনে যাওয়ার এরপরে ইস্তাম্বুল থেকে তারা 100 ব্যবসায়ী চাচ্ছে, ইস্তাম্বুল নিয়ে যাবে। ওখানে যাওয়ার পরে একটা কনফারেন্স হবে। এরপর B2B বলে, বিজনেসম্যান টু বিজনেসম্যান বসবে। মনে করেন আপনি ফ্যান কিনতে গেছেন, আপনি ফুল কিনতে গেছেন, আপনি মশারির ডাল কিনতে গেছেন, আপনি এসি কিনতে গেছেন, লিফট কিনতে গেছেন। বিরাট বড় একটা হল রুমের ভিতরে একদিকে বাংলাদেশের ফ্ল্যাগ আর একদিকে টার্কির ফ্ল্যাগ থাকবে। আপনারা বাংলাদেশের পক্ষে যায় বসবেন, আর টার্কিতে থেকে যারা যারা এসি অথবা ফ্যান এরকম দেওয়া থাকবে, এটা ফ্যান, এটা এসি, এটা লিফট, ওখানে একবারে সামনাসামনি বসে আপনারা ব্যবসা করবেন। আমাদের এই সম্মেলনগুলোতে আমরা আমাদের ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে পারে, ব্যবসা আনতে পারে, ডলারের ব্যবসা করতে পারে, বিদেশি পয়সা আহরণ করতে পারে, এই প্রসেসটা IBWF। এই ইনফরমেশনগুলো প্রথম আমরা IBWF এর লাইফ মেম্বারদেরকে দেব। আর দেশের ভিতরে আমরা কতগুলো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে ফেলেছি। এই কার্ডগুলো দিয়ে এই ফ্যাসিলিটিগুলি পাবেন। যেমন ইবনে সিনার সাথে কন্ট্যাক্ট হয়েছে, কিডনি, অনেকের কিডনি নেই, ওখানে গেলে পরে বিশেষ ফ্যাসিলিটি পাবেন। অন্যদেরকে দেওয়া হয় 25%, আপনাকে 35-40% পর্যন্ত ডিসকাউন্ট দিবে। এই জাতীয় কতগুলো পোশাক, বিভিন্ন, এরপরে প্লেন, বিভিন্ন রকমের জায়গায় আমরা কন্ট্যাক্ট। এই ফ্যাসিলিটিগুলো প্রথম পাবে কারা? লাইফ মেম্বার। আর সারা দুনিয়ায়
এই প্রায়োরিটি আছে, যারা একটু উপরে উঠে আসে। আমাদের তো একটাকে সেকশনটাকে তো ধরতে হবে। এই জন্য আমি কামনা করি যে আজকে এখানে আপনারা যারা আছেন সবাই লাইভ মেম্বার হয়ে যাবেন, কি বলেন? আচ্ছা, এখন একটা কাজ করি, এই সময় কম, টাইম আমার পার হয়ে গেছে। এখন একটু মুরব্বী এখানে আছে, যারা যারা লাইভ মেম্বার হতে চান উনি সহ আমি সহ একটা ফটো তুলি, কি বলেন? এটা স্মৃতি থাকুক। হ্যাঁ, আর ওই 20,000 টাকা যে এককালীন দিতে হবে, আপনি ইনস্টলমেন্ট করে দিতে পারেন, 5,000 করে জমাইলেন, যখন 20,000 টাকা জমলো এটা জমা দিয়ে দিলেন। এইভাবে আপনারা লাইভ মেম্বার হতে পারেন। আমি চাই যে আপনারা 2 দিন আগে হোক পরে হোক সবাই লাইভ মেম্বার হয়ে যাবেন, ঠিক আছে? সামনে আসেন, সামনে যারা যারা লাইভ মেম্বার হবেন চলে আসেন এখানে, উপদেষ্টাদের সাথে একটা ফটো তুলে আসেন। কমপক্ষে 60 থেকে 70 জন মেম্বার হওয়া দরকার আছে। আসেন লাইভ মেম্বার। প্রত্যেকের ছবিটা যাতে আসে। এর পিছনে বসে বসে চিন্তা করতেছেন কেন আপনারা? ডাকলাম, চলে আসেন। এবং এই ক্যামেরার সামনে এই গুলি চলে গেলে পরে রান্না করবো। আসেন আপনারা, ওনাদের আসেন, আসেন 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 সামনে। লাইভ মেম্বার চলে এসেছে, লাইভ মেম্বার। যাদের ছবি হয় নাই তারা একটু ওদিকে চলে যান, যাদের ছবি হয় নাই এদিকে একটু আসেন, যান একটু যান, আসেন আসেন। আপনারা আপনারা